আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুল ও শিক্ষা গবেষণা শাখার পক্ষ থেকে আমি কাস্টমার আক্তার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো এবং সকলেই মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে মানুষ জাতি। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। যে সত্যেন্দ্রনাথ দত্তকে দেখো, উনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে প্রথমে আমরা জেনে নেই লেখক সম্পর্কে। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করে। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। তিনি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে উনি হচ্ছেন হিন্দু ধর্মের, কিন্তু তারপরেও তিনি হচ্ছেন আরবি, ফার্সি ইত্যাদি বিষয়ে কিন্তু তার অগাধ জ্ঞান ছিল। তাছাড়া উনি বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে বেনু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। আমরা এতক্ষণ হচ্ছে লেখক সম্পর্কে, লেখক পরিচিতি দেখে নিলাম। এখন আমরা চলে যাব শব্দার্থ ও টিকা। এক পৃথিবীর স্তন্যে লালিত। তাহলে এক পৃথিবীর স্তন্যে লালিত এই লাইনটির অর্থ হচ্ছে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি, ধর্ম, গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। এখানে হচ্ছে তোমরা লাইনটা দেখো যে একই মায়ের দুধ পান করে, মানে একই মায়ের দুধ পান করে যেমন হচ্ছে একই মায়ের যে কটা সন্তান থেকে সবাই যেমন একই মায়ের দুধ পান করে বড় হয়, তেমনি হচ্ছে পৃথিবীর হচ্ছে সব জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, বিভিন্ন সব মানুষরাই তারা কি করে, যে যত ধর্মের যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একই পৃথিবীর খাদ্য পানি গ্রহণ করে জীবনযাপন করে। তাই বলা হয়েছে যে একই পৃথিবীর স্তন্যে লালিত। রবি শশী। রবি শশী হচ্ছে সূর্য ও চাঁদ। রবি ও শশী মানে হচ্ছে সূর্য ও চাঁদ। রবি বলতে সূর্য আর হচ্ছে শশী হচ্ছে চাঁদ। শীতাতপ। শীতাতপ মানে হচ্ছে ঠান্ডা ও গরম। তাহলে শীতাতপ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা ও গরম। ক্ষুধা তৃষ্ণার জ্বালা। ক্ষুধা ও পিপাসার কষ্ট। ক্ষুধা তৃষ্ণার জ্বালা শব্দটার অর্থ হচ্ছে ক্ষুধা ও পিপাসার কষ্ট। কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি। এটা একটা লাইন কবিতার, যে কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি। এই লাইনের অর্থ হচ্ছে দেখো ছোটদের পরিপুষ্ট করে তুলি। এখানে কচি কাঁচা বলতে ছোটদের বোঝানো হয়েছে, যেখানে ছোটদেরকে আমরা কি করব, পরিপুষ্ট করে তুলব। যুঝি। যুঝি শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ করি। যুঝি শব্দের অর্থ যুদ্ধ করি, লড়াই করি অথবা সংগ্রাম করি। যুঝি মানে হচ্ছে তিনটা শব্দই হয়। তরে। তরে শব্দের অর্থ হচ্ছে জন্য। তরে মানে জন্য। ডাঁটো। ডাঁটো মানে হচ্ছে পুষ্ট। বাঁচিবার তরে সমান যুঝি। মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই লড়াই করে। তাহলে মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই হচ্ছে লড়াই করে। এখানে যে যুঝি মানে হচ্ছে আমরা দেখেছি যে যুদ্ধ করি। তাহলে মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই কি করে, লড়াই করে। বাসর বাঁধিব, এখানে হচ্ছে বাসর বাঁধিব বলতে হচ্ছে সম্প্রীতি গড়ে তুলি, মানে হচ্ছে সবার সাথে হচ্ছে একটা
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা অথবা সম্প্রীতি গড়ে তোলাকে বোঝানো হচ্ছে যে বাসর বাঁধি গো। দোসর, দোসর শব্দের অর্থ হচ্ছে সাথী বা বন্ধু বা সঙ্গী। ধলো, ধলো শব্দের অর্থ হচ্ছে সাদা। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। তাহলে জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা হচ্ছে জীবন সংগ্রামে কখনো যদি বিপদে পড়ি, আবার যদি সংকট পেলে নতুন জীবনের স্বপ্ন দেখি, তাহলে জীবন সংগ্রামে চলতে ফিরতে আমরা স্বাভাবিক কারণেই বিভিন্ন বিপদের সম্মুখীন হই, কিন্তু আবার সেই বিপদ পেরিয়ে আমরা নতুন জীবনের স্বপ্ন দেখি। সেজন্য বলা হয়েছে জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। ডাঙ্গা শব্দের অর্থ হচ্ছে স্থল, উঁচুভূমি বা চর। জনমবেদী, জনমবেদী হচ্ছে সূতিকা গৃহ বা জন্মস্থান, সূতিকা গৃহ বা জন্মস্থান। বাহিরের ছোপ আঁচড়ে জেলো, মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্তটা বের হয় তা বাহিরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয়। তাহলে এখানে হচ্ছে বাহিরের যে ছোপটা আছে সেই বাহিরের কালো, সাদা, বিভিন্ন রঙের যে মানুষই হোক না কেন, যে ধরনেরই হোক না কেন, প্রত্যেকেরই ভিতরের যে রংটা আছে, ভিতরের যে রক্তটা আছে সেটা কিন্তু একই, আর সেটা হচ্ছে লাল। আর সেই রক্তটা বাইরের রঙের পার্থক্যকে কি করে? ঘুচিয়ে দেয়। তাহলে বাইরের পার্থক্যটা আসলে কোনো পার্থক্য নয়। শূদ্র, শূদ্র হচ্ছে হিন্দু সম্প্রদায়ের 4 বর্ণে বিভক্ত, এর মধ্যে একটি হলো শূদ্র। তাহলে শূদ্র হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি হচ্ছে শূদ্র। বনেদি, বনেদি মানে হচ্ছে প্রাচীন বা সম্ভ্রান্ত। বনেদি শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনেদি মানে হচ্ছে অভিজাত নয় এমন। তাহলে এটা বনেদি বলতে সম্ভ্রান্ত বোঝাচ্ছে, আর গড় বনেদি মানে হচ্ছে অভিজাত নয় এমন, তাকে গড় বনেদি বলা হয়। দুনিয়া সবারই জন্মভূমি, এই পৃথিবী সব মানুষেরই জন্মভূমি। তাহলে মানুষ, বিভিন্ন রকমের মানুষ থাকলেও প্রত্যেকেরই জন্মস্থান কিন্তু এই পৃথিবীতে। সবাই কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং প্রত্যেকেরই হচ্ছে এই পৃথিবী সব মানুষের জন্যই জন্ম। ব্রহ্ম, হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। ব্রহ্ম হচ্ছে হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। ছোপ, ছোপ মানে হচ্ছে রঙের কোট, ছাপ বা দাগ। বুনিয়াদ, বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি। তাহলে এতক্ষণ হচ্ছে আমরা শব্দার্থ টিকা দেখে নিলাম। এখন আমরা দেখব যে আসলে মানুষ জাতি এই কবিতাটির পাঠের উদ্দেশ্যটা কি। আসলে পাঠের উদ্দেশ্য হচ্ছে, দেখো, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি। তাহলে জাতি, ধর্ম, বর্ণ যে ধরনেরই হোক না কেন, প্রত্যেক মানুষের প্রতি আমাদের সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি করতে হবে। তাহলে এখন আমরা একটু কবিতাটি দেখে নেই। কবিতাটি হচ্ছে, নাম হচ্ছে মানুষ জাতি, লিখেছেন হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। আমি একটু কবিতাটি তোমাদের পড়ে শোনাচ্ছি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, মানে এই বিশ্ব, পুরা জগৎ, পুরা পৃথিবীতে একটাই জাতি আছে, সেই জাতিটা হচ্ছে মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। মানে হচ্ছে এই পৃথিবীতে সবাই, যারা প্রত্যেকটা মানুষই জন্মগ্রহণ করে, পৃথিবী হচ্ছে প্রত্যেকেরই পৃথিবীতে জন্মক্ষেত্র প্রত্যেকেরই, সবাই কিন্তু এই হচ্ছে রবি শশী বলতে চন্দ্র সূর্য বোঝানো হচ্ছে এই একই রবি শশী মোদের সাথী, মানে আমাদের সবার সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, মানে ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা গরম এটা আমরা সবাই সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। মানে কচি কাঁচাগুলি মানে হচ্ছে ছোটদের পরিপুষ্ট করে তোলা। তাহলে কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচার জন্য আমরা জুঝি, মানে হচ্ছে যুদ্ধ করা। তাহলে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে?
যুদ্ধ করতে হবে। আর কচি কাঁচাগুলি মানে ছোটদের হচ্ছে পরিপুষ্ট করে তুলে বাঁচার জন্য কি করতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। দোসর খুঁজি ও বাসর বাঁধিব, জলে ডুবি বাঁচে পাইলে ডাঙ্গা। তাহলে দোসর মানে হচ্ছে সাথী, আমরা হচ্ছে এমন সাথী খুঁজব যাতে হচ্ছে আমরা বিপদেও আমরা হচ্ছে জীবন সংগ্রামে বাঁচতে পারবো। সেজন্য এটা বলা হয়েছে যে দোসর খুঁজি ও বাসর বাঁধিব, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। কালো আর ধরো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান ডাঙ্গা। তাহলে বাহিরে কেউ কালো কেউ সাদা, হ্যাঁ, কিন্তু প্রত্যেকের ভিতরে যে হচ্ছে রক্তটা আছে সে রক্তের তা হচ্ছে প্রত্যেকেরই লাল। তাহলে উপরের যে বাহিরের যে হচ্ছে কালো আর ধলো বাহিরে যেমনই হোক না কেন প্রত্যেকেরই রক্ত এক, সেটা হচ্ছে লাল। এখন আমরা মানুষজাতি কবিতাটি পাঠ পরিচিতিটা একবার দেখে নিই। চলো। মানুষজাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই মূল কবিতাটার নাম হচ্ছে জাতির পাখি। তাহলে এই মানুষজাতি কবিতাটি কোথেকে নেওয়া হয়েছে? সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর সেই কাব্যগ্রন্থের মূল কবিতাটার নাম হচ্ছে জাতির পাখি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে। তাহলে দেশে দেশে ধর্ম বর্ণ এগুলো পার্থক্য কারা করে? মানুষে এগুলো পার্থক্য করে কি করতেছে? মানুষের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করে ফেলেছে। কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। কবি মানুষকে তার চেয়ে অনেক উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই পৃথিবীটা যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জন্যই হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে জন্মভূমি বা বাসভূমি। এই ধরনের স্নেহছায় এবং এই চন্দ্র সূর্যের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। তাহলে হচ্ছে পৃথিবীতে আমাদের যত প্রকৃতির যত বিষয় আছে, রবি শশী চন্দ্র সূর্য, এই আলোতে যারা হচ্ছে লালিত পালিত হচ্ছে, সব মানুষই হচ্ছে সমান। সব মানুষই হচ্ছে একই রবি শশীতে প্রতিপালিত হচ্ছে। শীতলতা ও উষ্ণতা ক্ষুধা তৃষ্ণার অনুভূতি কিন্তু সব মানুষেরই সমান। তাহলে যারা হচ্ছে জাতি ধর্মে অনেক উঁচু এবং কেউ হচ্ছে নিচু, কেউ কারো ক্ষুধা লাগে কারো ক্ষুধা লাগে না, বিষয়টা কিন্তু তার নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই ক্ষুধা তৃষ্ণা শীত গরম এই অনুভূতিগুলি কিন্তু প্রত্যেক মানুষেরই সমান। বাহিরের চেহারায় মানুষের মধ্যে কালো সাদা কালো ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। ভেতরের রংটা একই রকম, এখানে কোনো পার্থক্য নেই। সবার শরীরে প্রবাহিত হচ্ছে কি? লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ ও বংশ কৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে কি করছে? সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করে রেখেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ। তাহলে যে বর্ণেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকেরই একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা সবাই মানুষ। তাই হচ্ছে কারোর মধ্যে ভেদাভেদ থাকার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে কি? মানুষ জাতি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ হচ্ছে আমি তোমাদের পাঠ পরিচিতিটা পড়ে শোনালাম। এখন আমরা চলে যাব জ্ঞানমূলক প্রশ্নে। প্রশ্নগুলো একটু একবার দেখে নাও। তোমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর যদি তোমরা না দাও তাহলে এখানে নাম্বার কিন্তু তোমরা পাবে না। সেজন্য এটা এক লাইনে উত্তর দিবে এবং সঠিক উত্তর দিবে। তাহলে প্রথম প্রশ্নটা কি? চলো দেখি। কোন জগৎ ব্রহ্মময়? এটি তোমাদের হচ্ছে সাজেশনে দেওয়া আছে, তোমরা
হচ্ছে এগুলো দেখে নিবে। কোন জগৎ ব্রহ্মময়? প্রশ্ন 2, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম কি? তাহলে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম কি? 3 নম্বর হচ্ছে আমাদের সবার সাথী কে? আমাদের সবার সাথী কে? 4, মানুষের ভেতরের রং কিভাবে ফোটে? মানুষের ভেতরের রং কিভাবে ফোটে? 5, ধুলায় লোটে কি? ধুলায় লোটে কি? 6 নম্বর প্রশ্ন, রবি শশী শব্দটির অর্থ কি? রবি শশী শব্দটির অর্থ কি? 7, জুঝি শব্দটির অর্থ কি? দেখো, জুঝি শব্দটির অর্থ কি? 8, জনমবেদী শব্দটির অর্থ কি? এগুলো হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য অবশ্যই তোমাদের হচ্ছে শব্দার্থগুলো ভালো করে দেখে নিতে হবে এবং শিখে নিতে হবে। 9 নম্বর, সব মানুষের ভেতরে রং কেমন? সব মানুষের ভেতরে রং কেমন? 10 নম্বর, জাতিভেদ, বর্ণভেদ, গোত্রভেদ এই শব্দটির অর্থ কি? তাহলে দেখো, জাতিভেদ, বর্ণভেদ, গোত্রভেদ শব্দটির অর্থ কি? 11, সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 12, সত্যেন্দ্রনাথ দত্ত এখানে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত কথাটা হবে। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে কত বছর বয়সে মারা যান? সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে কত বছর বয়সে মারা যান? 13, বেনু ও বীণা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বেনু ও বীণা এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? 14, কুহু ও কেকা কাব্যগ্রন্থটি কার লেখা? কুহু ও কেকা কাব্যগ্রন্থটি কার লেখা? 15 নম্বর, মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ জাতি এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 16, মানুষ জাতি কবিতার মূল কবিতাটির নাম কি? দুটি প্রায় কাছাকাছি প্রশ্ন, তোমরা ভালো করে প্রশ্ন বুঝে উত্তর দিবে। মানুষ জাতি কবিতার মূল কবিতাটির নাম কি? 17, সত্যেন্দ্রনাথ দত্তের সাহিত্যিক নাম কি? সত্যেন্দ্রনাথ দত্তের সাহিত্যিক নাম কি? তাহলে জ্ঞানমূলক প্রশ্নের শেষে এখন আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্নে। চলো দেখি অনুধাবনমূলক প্রশ্ন কি আছে। 1 নম্বর প্রশ্ন, এক পৃথিবীর স্তন্যে লালিত, এটা একটি কবিতার লাইন। এক পৃথিবীর স্তন্যে লালিত, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? একই রবি শশী মোদের সাথে, কবির এই বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। একই রবি শশী মোদের সাথে, তাহলে কবির এই বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। 3, ভিতরে সবারই সমান নাগা, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? ভিতরে সবারই সমান নাগা এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? 4 নম্বর, বাহিরের যে ছোপ আঁচড়ের যে লোক বলতে কি বোঝায়? মানে এগুলো হচ্ছে সবই তোমার কবিতার লাইন, এগুলোর ব্যাখ্যাগুলো তোমার হচ্ছে ইয়েতে পাঠ পরিচিতিতে দেওয়া আছে। তাছাড়া আমি হচ্ছে তোমাদের বুঝিয়ে বললাম, এগুলো তোমাদেরকে বুঝিয়ে লিখতে হবে, কারণ অনুধাবনমূলক প্রশ্নগুলো 1 লাইনে দিলে হবে না, 2 থেকে 4 লাইনের মধ্যে এর উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে। চলো এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। কবি বর্ণে বর্ণে পার্থক্য করেন না কেন? কবি বর্ণে বর্ণে পার্থক্য করেন না কেন? 6 নম্বর, কবি কৃত্রিম ভেদাভেদকে কিভাবে দেখছেন? কবি কৃত্রিম ভেদাভেদকে কিভাবে দেখছেন? 7, দুনিয়া সবারই সমান দেবী, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়া সবারই সমান দেবী, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। 8 নম্বর, কবি কেন পৃথিবীকে সবার জন্মক্ষেত্র বলেছেন? কবি কেন পৃথিবীকে সবার জন্মক্ষেত্র বলেছেন? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় কেন? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় কেন?
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হচ্ছে মানুষ জাতি কবিতাটি পড়ে শোনালাম। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে কবিতাটা পড়বে, তাহলে বুঝতে পারবে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো নিজে থেকে লিখতে পারবে। আর সেজন্য তোমাদের ভালো করে পড়তে হবে। সবশেষে যেটা বলবো যে করোনাকালে তোমরা প্রত্যেকেই বাসায় থাকবে, ভালো থাকবে। বাসায় থাকলেই ভালো থাকবে এবং বাসায় থাকলেই নিরাপদে থাকবে। তাহলে আজ এ পর্যন্তই।